বালানন্দ ব্রহ্মচারীর গুরুর নাম ছিল ব্রহ্মানন্দ মহারাজ। নর্মদার তীরে স্বয়ংভূলিঙ্গ গঙ্গনাথজির মন্দির, সেইখানেই তার আশ্রম। একবার মহা সমারোহে আশ্রমে ভাণ্ডারা চলেছে, ভোজন পর্ব প্রায় শেষ হয়ে এসছে। এমন সময় কয়েক শত সাধু বাবা সেখানে এসে হাজির। আশ্রমের ভাণ্ডারি দেখে ভয় পেয়ে নবাগতদের ছোট ছোট খিচুড়ির গোল তৈরি করতে লাগলেন। ব্রহ্মানন্দজি মহারাজ এটা দেখে রেগে গিয়ে কর্মকর্তাকে ডেকে বললেন, মুঝে মালুম तुम बंगाली का लड़का, कमती खाने वाला, काहे अन्न इतनी कम देता है, तुम पूरा पूरा दो, तुम्हारी कुछ चिंता नहीं। এই বলে মহারাজ নিজের হাতেই গোল বেঁধে দেখিয়ে দিলেন তার আকারটা কত বড় হবে। নবাগতদের পরিতৃপ্তির সঙ্গে ভোজন করিয়ে দেখা গেল ভাণ্ডারে তখনও প্রচুর পরিমাণে খাবার মজুত রয়েছে। নতুন দীক্ষিত বালানন্দজিকে সঙ্গে নিয়ে ব্রহ্মানন্দ মহারাজ বড়োদার রানী যমুনাবাইয়ের আমন্ত্রণে তাঁর প্রাসাদে যাচ্ছেন। একদিন পথে পরিচিত এক গ্রাম্য ভক্ত অনেক দিন পর তাঁকে দেখে মহা খুশি। সে মহারাজকে কিছু দেবেই। গ্রামের দরিদ্র ভক্ত কি আর দিতে পারবে? ব্রহ্মানন্দজির ঝুলিটি ভর্তি করে সে নিজের ক্ষেতের এক গাদা শাকসবজি দিয়ে গেল। রাজপ্রাসাদে পৌঁছবার সঙ্গে সঙ্গে যমুনাবাই তার ঝুলিটি দেখে সহাস্যে বলে উঠলেন, আজ আমাদের ভাগ্য খুব ভালো বলে মনে হচ্ছে। বাবা মহারাজের ঝোলা যে একেবারে ভর্তি, আমরা নিশ্চয়ই আজ অনেক ভালো ভালো জিনিস খেতে পাবো। তখন ব্রহ্মানন্দ মহারাজ বলেন, মা ঠিক বলেছ, অনেক প্রসাদ পাবে আজ তোমরা এই ঝুলি থেকে। কে কি খেতে যাও সেটা আমাকে বলো। তখন বড়দা রানী বললেন, আমাদের আজ আঙুর খেতে বড় ইচ্ছে হয়েছে, তাই বের করুন আপনার ঝোলা থেকে। আঙুরের সময় কিন্তু তখন নয়, তাই যমুনাবাই ভেবেছিলেন দেখাই যাক না যোগীবর ব্রহ্মানন্দ তার অন্নপূর্ণার ঝোলা থেকে এখনই তা বের করতে পারেন কিনা। ব্রহ্মানন্দ মহারাজ তখনই তার ঝোলার মধ্যে হাত দিয়ে এক থোকা আঙুর বের করে মহারানীর সামনে ধরে বলেন, এই দেখো মা, তোমার জন্য আঙুর আমি ঠিকই এনেছি। শিষ্য বালানন্দজি সঙ্গে আসবার সময় নিজের চোখে বেশ ভালো করে দেখেছিলেন গ্রাম্য ভক্তটি গুরুদেবের ঝোলায় শাক সবজি ছাড়া আর কিছুই দেননি। তাছাড়া সেই ঋতুতে সেখানে আঙুর পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তাই গুরুদেবের ঝোলা থেকে সেই দুষ্প্রাপ্য ফল যেতে দেখে তার বিস্ময়ের সীমা রইল না। বালানন্দজি একবার উত্তরাখণ্ড ভ্রমণে বেরোলে কাংড়া উপত্যকায় এক শক্তিমান অন্তরিক্ষচারী সাধকের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বালানন্দজির শিষ্য হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই সাক্ষাৎকারের এক বিবৃতিতে বলেছেন, কাংড়া উপত্যকার ভাগসুতে গিয়ে গুরুদেব গোমতী স্বামীর কাছে কিছুদিন ছিলেন। সেইখানে উভয়ে একদিন নিজের নিজের আসনে বসে আছেন। এমন সময় এক মহাত্মা এসে তাঁদেরকে দর্শন দিলেন। কিছুক্ষণ বাক্যালাপের পর ওই সাধুটি বিদায় নিলেন। একটু দূরে যাবার পরেই তিনি জয় গুরুদেব বলে হাততালি দিতে লাগলেন। এই শুনে গুরুদেব ও গোমতী স্বামী বাইরে আসলেন ও সাধুটিকে দেখতে লাগলেন। দুজনেই দেখলেন যে তিনি জয় গুরুদেব বলছেন ও হাততালি দিচ্ছেন। অমনি তাঁর পা দুখানি ভূমি থেকে কিছুটা উপরে উঠে যাচ্ছে। এই রকম করতে করতে তিনি শূন্যমার্গে খেচরগামী হয়ে এক পর্বতের শিখরের দিকে উঠতে লাগলেন ও কিছুক্ষণ পরে একেবারেই অদৃশ্য হয়ে গেলেন। এই দৃশ্য দেখে গুরুদেব চমৎকৃত হলেন ও সেই মহাত্মার সাথে ভালোভাবে আলাপ পরিচয় করতে না পারায় খুবই দুঃখিত হলেন। নিজ নিজ আসনে ফিরে এসে গুরুদেব গোমতী স্বামীকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন। স্বামীজি জানালেন যে তাঁর সাথেও বিশেষভাবে ওনার পরিচয় নেই। নর্মদা তীরের মাগুলা নামে একটা ছোট্ট গ্রাম ছিল। এই শান্তিপ্রিয় গ্রামে আগে কোনোদিন চুরি ডাকাতি কিছুই ছিল না, কিন্তু হঠাৎই গ্রামে চুরি ডাকাতির প্রকোপ বাড়ল। স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেও কিছু করতে পারছে না। বাধ্য হয়ে কমিশনার নিজেই গ্রামে এসেছেন। তার নির্দেশেই বাইরে থেকে যারা আসছে তাদের প্রত্যেকের কাছে থাকা মালপত্র সরেজমিনে তিনি দেখছেন। সেই সময় নর্মদার তীর ধরে টানা 40 দিনের পরিক্রমণ শেষ করে মাগুলা গ্রামে এসে পৌঁছালেন বালানন্দ ব্রহ্মচারী, সঙ্গে তার সর্বক্ষণের একজন শিষ্য। গ্রামে ঢোকার মুখেই প্রশাসনের লোকজন তাদেরকে ধরল। সাধু সন্তদের ছদ্মবেশ ধরেই চোর ডাকাতেরা নির্বিঘ্নে তাদের কাজ ছেড়ে গা ঢাকা দিচ্ছে। তাই সাধু সন্তদেরও সেই সময় ছাড় ছিল না। তারা তাদের ঝোলায় কি কি আছে দেখতে চাইল। ব্রহ্মচারী বললেন, তারা পরিব্রাজক, তারা এই গ্রামের পথ ধরেই অন্য গ্রামে চলে যাবেন। ইংরেজ কর্মচারীরা এদিকে কোনো কথাই শুনতে চাইল না। তারা ব্রহ্মচারীদের ধরে কমিশনার সাহেবের কাছে নিয়ে গেল। দোর্দণ্ড প্রতাপশালী কমিশনার বালানন্দ ব্রহ্মচারীকে তার ঝোলার মধ্যে কি কি আছে তা দেখাতে বললেন। বালানন্দ ব্রহ্মচারী ও তার শিষ্য তাদের ঝোলায় যা কিছু ছিল সব বার করে সকলের সামনে রাখলেন। দেখা গেল সেখানে টুকটাক কিছু জিনিসের সঙ্গে একটা শাবল, একটা কুঠার ও বেশ কিছু শঙ্খবিষ রয়েছে।
এই সব দেখে ইংরেজ কমিশনার সাহেব তো রাগে একেবারে অগ্নিশর্মা। তিনি বলেন, তাহলে এই তোমাদের চুরির অস্ত্র? এইসব দিয়েই তোমরা শীত কেটে চুরি করো আর ওই শঙ্খবিষ খাইয়ে তোমরা মানুষ মারো? বালানন্দ ব্রহ্মচারী তাকে বোঝাবার অনেক চেষ্টা করলেন যে ওই শাবল দিয়ে তাঁরা মাটি থেকে কন্দমূল তোলেন আর ওই কুঠাটি পর্ণকুটি তৈরির জন্য কাজে লাগে, আর প্রচণ্ড শীতে এই শঙ্খবিষ খেয়ে তাঁরা শরীর গরম রাখেন। কিন্তু সেখানে তখন কে কার কথা শোনে? ইংরেজ কমিশনার সাহেব তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিলেন। এরপর বালানন্দ ব্রহ্মচারী পড়লেন প্রচণ্ড বিপদে। তিনি সাহেবকে বললেন, সাহেব, আমরা সংসার থেকে সন্ন্যাসী, আমরা ঈশ্বরের সাধনা করে দিন কাটাই। ভগবান ছাড়া এই জগৎ সংসারে আমাদের দ্বিতীয় কোনো মোহ নেই। আমাদের সব কিছু আছে সাহেব, তাই আমাদের চুরি করার প্রয়োজন হয় না। এর জন্য যদি কোনো প্রমাণ দিতে হয় তো বলুন, আমি দিতে প্রস্তুত। ইংরেজ কমিশনার সাহেব বালানন্দ ব্রহ্মচারীর কথা সারমর্ম কিছুই বুঝলেন না। ক্ষমতার দম্ভে চিৎকার করে বললেন, প্রমাণ? ঠিক আছে, তুমি বললে ওই তীব্র শঙ্খবিষ খেয়ে তোমরা শীতের কামড় থেকে নিজেকে বাঁচাও, তার মানে ওই বিষ হজম করার ক্ষমতা তোমাদের আছে। এখন সকলের সামনে ওই শঙ্খবিষ খেয়েও যদি বেঁচে থাকতে পারো, তাহলে বুঝবো তোমরা সত্যি সাধু। পারবে পারবে ওই তীব্র বিষ হজম করতে? বালানন্দ ব্রহ্মচারী একগাল হেসে সাহেবের দিকে তাকালেন, তারপর সকলের সামনে ওই বিষ তুলে নিয়ে একেবারে মুখে পুরে দিলেন। চারপাশে সবাই চমকে উঠল। তারা ভাবল লোকটা এক্ষুনি সবার চোখের সামনে ছটফট করতে করতে মারা যাবে। বালানন্দ ব্রহ্মচারী বিষের ধাক্কায় ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। চারপাশে সকলের চোখে মুখে তখন উদ্বেগ। তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। কমিশনারের এই নির্দেশ তারা মানতেও পারছিল না। একটা চোরকেও কি এইভাবে বিষ খাইয়ে মারা যায়? হঠাৎ সবাইকে চমকে দিয়ে চারপাশটা একেবারে আলোয় ভরে গেল। সবাই দেখল একটা গোলাকার আলোর বৃত্ত বালানন্দ ব্রহ্মচারীর দেহটাকে ঘিরে রেখেছে। কমিশনার সাহেব স্তম্ভিত। তার কথা বলার শক্তি তখন সেখানে যেন হারিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে তার বাড়ির চাকর ছুটতে ছুটতে এসে খবর দিল যে তার একমাত্র ছেলে তখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, সারাক্ষণ বমি করে চলেছে। ডাক্তার এসে বলেছেন তার ছেলের পেটে কোনোভাবে বিষ ঢুকেছে। পাম করে তিনি ওই বিষ বার করছেন। যতক্ষণ না ওই বিষ তার পেট থেকে বেরোবে ততক্ষণ পর্যন্ত তার ছেলের প্রাণ সংশয় রয়েছে। কমিশনার সাহেব বুঝতে পারলেন যে তিনি কত বড় ভুল করেছেন। সাহেব বালানন্দ ব্রহ্মচারীর কাছে তার ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন। তীব্র বিষক্রিয়ায় ব্রহ্মচারীর তখন মাতালের মতো অবস্থা। কথা বলতে গেলে জিভ জড়িয়ে যাচ্ছে। সাহেবকে কাছে ডেকে ক্ষীণস্বরে বালানন্দ ব্রহ্মচারী বললেন, সাহেব, আমি নিশ্চয়ই প্রমাণ করতে পেরেছি যে আমি চোর নই, আমি ঈশ্বরের দাসানুদাস। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আপনার ছেলে একেবারে সুস্থ হয়ে যাবে। আর আমাকে একটু সময় দিন, এই তীব্র বিষ হজম করতে একটু সময় লাগবে। সেদিন সাহেবের ছেলে সত্যি বেঁচে গিয়েছিল। বালানন্দ ব্রহ্মচারীও ওই তীব্র শঙ্খবিষ হজম করে সসম্মানে মুক্তি পেয়েছিলেন। আর এই ঘটনার পর থেকেই সেই রাশভারী দোর্দণ্ড প্রতাপ কমিশনার সাহেব হয়ে উঠলেন বালানন্দ ব্রহ্মচারীর একনিষ্ঠ ভক্ত। দেওঘরের করণীবাদ আশ্রম তখন খুবই বিখ্যাত। সকাল থেকে রাত পর্যন্ত আশ্রমে শুধুই মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা বালানন্দ ব্রহ্মচারীর দর্শন লাভের জন্য দলে দলে ছুটে আসছে। ব্রহ্মচারীর অন্যতম প্রিয় শিষ্য দয়ানন্দ ঝা বহুদিন ধরেই তার পুত্র, কন্যা ও স্ত্রীকে নিয়ে এখানেই থাকেন। আশ্রম শুরু হওয়ার সময় তিনি তার ভিটেমাটি ছেড়ে বালানন্দ ব্রহ্মচারীর চরণে আশ্রয় নিয়েছিলেন। একদিন গভীর রাতে হঠাৎই তার ছেলের আর্ত চিৎকারে দয়ানন্দ ধরফরিয়ে উঠে দেখল একটা বিষধর সাপ তাঁর ছেলেকে দংশন করেছে। ছেলেটি বিষের জ্বালায় ছটফট করছে। তাঁর স্ত্রী ছেলেটিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। দয়ানন্দ কিন্তু এতটুকু বিচলিত হলেন না। তিনি ছেলেকে কোলে তুলে নিয়ে বালানন্দ ব্রহ্মচারীর ঘরের সামনে গেলেন। বালানন্দজি তখন ঘুমোচ্ছিলেন। তিনি সাপের কামড়ে মৃতপ্রায় পুত্রকে গুরুর শয়নকক্ষের দরজার সামনে শুইয়ে দিয়ে পাশেই গুরুর ধ্যানে বসে গেলেন। কিছুক্ষণ পর ধ্যানের মধ্যেই তিনি দেখলেন আশ্রমের দরজা দিয়ে বেশ কিছু কদাকার মূর্তি ভিতরে প্রবেশ করতে চাইছে, আর তাদের সামনে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছেন তাঁর গুরু বালানন্দ ব্রহ্মচারী। যমদূতের মতো মূর্তিগুলো ব্রহ্মচারীজিকে পেরিয়ে কিছুতেই ভিতরে আসতে পারছে না। সারা রাত ওইভাবে ধ্যানে বসে রইলেন দয়ানন্দ। ক্রমে ভোরের আলো ফুটল। বালানন্দ ব্রহ্মচারী তার ঘর থেকে বেরিয়ে দয়ানন্দ ও তার ছেলেকে দেখতে পেলেন। মুখে মৃদু হাসি নিয়ে বললেন, দয়ানন্দ, যা, তোর ছেলেকে এবার ঘরে নিয়ে যা। আর চিন্তা নেই, আমি সবাইকে তাড়িয়ে দিয়েছি। সারা রাত ধরে তো তোর ছেলেকেই পাহারা দিলাম। দয়ানন্দের চোখে তখন জল।
সে দেখল তার মরণাপন্ন ছেলে নিজে নিজেই উঠে বসেছে। দয়ানন্দ বালানন্দ ব্রহ্মচারীর চরণে প্রণাম করে চিৎকার করে উঠল, জয় বালানন্দ ব্রহ্মচারীর জয়। বালানন্দ ব্রহ্মচারীর সম্পূর্ণ সাধন জীবনটাই এমনই সব অলৌকিক ঘটনায় ভরা। ভক্তরা তার ঐশ্বরিক ক্ষমতার ওপর চোখ বুজে ভরসা করত, তাই তারা যখনই বিপদে পড়েছে তখনই তাঁর ওই ঐশ্বরিক ক্ষমতার শরণাপন্ন হয়েছে। কঠোর তপস্যার মাধ্যমে বালানন্দ ব্রহ্মচারী এক গভীর আধ্যাত্মিক শক্তি অর্জন করেছিলেন। দেওঘরের কাছে তপবন পাহাড়ে একসময় কঠোর তপস্যা করেছিলেন বালানন্দ ব্রহ্মচারী। বহুক্ষণ ধ্যানাবিষ্ট থাকার পর স্বাভাবিক নিয়মে চোখ খুলতেই তিনি দেখলেন বিশালাকায় একটি সাপ তাঁর সামনে ফণা তুলে দাঁড়িয়ে আছে। সাপটির গায়ে ও মাথায় বিভিন্ন ধরনের রং এবং সাপটির নাকের সামনে চিতাবাঘের মতো গোঁফের মতো গোঁফ রয়েছে। এমন সাপ সচরাচর দেখা যায় না। বালানন্দ ব্রহ্মচারী একটুও ভয় পেলেন না। তিনি যোগ বলে সাপের চোখের সঙ্গে তার দৃষ্টির যোগসূত্র তৈরি করে দেখতে পেলেন এক মহাত্মা সাপের ছদ্মবেশে তাকে পরীক্ষা করতে এসছেন। বালানন্দজি তাঁর দৃষ্টির মধ্য দিয়েই যোগ বলে তাকে প্রণাম জানালেন। পরক্ষণেই সাপটি মাথা নিচু করে জঙ্গলে মিলিয়ে গেল। বালানন্দজি আবার ধ্যানে মগ্ন হয়ে গেলেন। কঠোর সাধনার সিদ্ধিলাভের পর তিনি তার অর্জিত শিক্ষা শিষ্যদের মধ্যে বিলিয়ে দিতে থাকেন। যোগ সাধনার নিগূঢ় তত্ত্ব খুব সহজ করে বালানন্দজি শিষ্যদের বুঝিয়ে দিতেন। সেবার তিনি বেশ কিছুদিন কলকাতায় বরানগরে রয়েছেন। ব্রহ্মচারীকে দর্শন করা এবং তার মুখ থেকে যোগ সাধনার তত্ত্বকথা শোনার জন্য ভক্তদের ভিড়ে সেদিন আশ্রম একেবারে পরিপূর্ণ। মহারাজ যতীন্দ্রনাথ ঠাকুরেরও খুব ইচ্ছা বালানন্দ ব্রহ্মচারীর সঙ্গে দেখা করবেন, একান্তে তার সঙ্গে তত্ত্ব আলোচনা করবেন, কিন্তু ভক্তদের ভিড়ে সেই সময় তার সঙ্গে একান্ত কথা বলা প্রায় অসম্ভব। ব্রহ্মচারীজির অবস্থা বিবেচনা করে যতীন্দ্রমোহন ব্রহ্মচারীর আশ্রমে লোক পাঠিয়ে তাকে তার বাসভবনে আসার জন্য আমন্ত্রণ জানালেন। বালানন্দ ব্রহ্মচারী সেই লোকটিকে বললেন, যতীন্দ্রমোহন যে মহারাজ সেটা আমি শুনেছি, কিন্তু আমি তো সাধারণ মানুষের মহারাজ। ওরা আমাকে মহারাজ বলে ডেকে শান্তি পায়, তাই এক মহারাজ আর এক মহারাজের কাছে এলে সকলেই শান্তি পাবে। সব শুনে যতীন্দ্রমোহন খুবই বিড়ম্বনার মধ্যে বললেন। তিনি খুবই লজ্জিত বোধ করে নিজেই বালানন্দ ব্রহ্মচারীর আশ্রমে এসে তার কাছে ক্ষমা চেয়ে নিলেন। তারপর তাকে প্রশ্ন করলেন, বাবা, সংসারে একজন সংসারীর প্রকৃত কর্তব্য কী? সেদিন বালানন্দ ব্রহ্মচারী বললেন, সব কিছু উল্টো করে ভাবুন, মনে করুন সব কিছু তাঁর, আপনি সেখানে একজন ম্যানেজার বা সামান্য কর্মী মাত্র, তাহলেই সংসার চলবে। সহজ সরল এই ব্যাখ্যায় যতীন্দ্রমোহন ঠাকুর খুব অবাক হয়ে গেলেন। তাঁর মুখ দিয়ে বেরিয়ে এসেছিল জয়ধ্বনি, জয় বালানন্দ ব্রহ্মচারীর জয়। ভারতবর্ষে প্রকৃত সাধক ও তাঁদের অলৌকিক ঘটনা রয়েছে বহু। এবার আপনাদের যার কাহিনী শোনাব তিনি হলেন একজন অলৌকিক বাকসিদ্ধ যোগী পুরুষ। তাঁর নাম স্বামী শঙ্করানন্দ মহারাজ। মা গঙ্গার আরতি পুজোয় তিনি বিশেষজ্ঞ। ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে পাল্টা গীতাপাঠ অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন। তাঁর কৃতিপুত্র রিতায়ন মহারাজ সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা ও সাবস্ক্রাইবার। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, রিতায়নের লিখে পাঠানো তার বাবা স্বামী শঙ্করানন্দ মহারাজ সম্পর্কে রিতায়নের নিজের বয়ানেই এবার আমরা শুনে নেব। তবে এবার শুরু করা যাক। আমার বাবা স্বামী শঙ্করানন্দ মহারাজ, তিনি একজন বাকসিদ্ধ পুরুষ। যে ঘটনাটি ঘটেছিল পশ্চিমবঙ্গের কল্যাণীর মাঝের চর কুম্ভ মেলার সময়। বাবা তখন গঙ্গা আরতি করছিলেন। আসলে আমার বাবা যখন গঙ্গারতি করেন, সেই গঙ্গারতি করেই বাবার বাক সিদ্ধি লাভ। আমার বাবা যখন গঙ্গারতি করেন তখনই মা গঙ্গা স্বয়ং উপরময় হয়ে উঠে আসেন, অর্থাৎ যখন বাবা তাঁর অতি প্রারম্ভ করেন তখন মা গঙ্গার জলস্তর হঠাৎই বেড়ে যায়। জোয়ার বা বান কিছুই নেই, এমনি অলৌকিকভাবে মা গঙ্গা যেন তার জলস্তর বাড়িয়ে দেন। বাবার আরতিতে সুপ্রসন্না হন মা গঙ্গা। উপস্থিত সমস্ত ভক্ত দর্শনার্থীরা এই জিনিসটি লক্ষ্য করেন অলৌকিকভাবে। মা গঙ্গা যেন হঠাৎই তার জলস্তর বাড়িয়ে দিচ্ছেন বাবার গঙ্গা আরতির সময়। ঠিক এইভাবে কল্যাণীর মাঝের চরের কুম্ভমেলায় গঙ্গা আরতির শেষে একদিন একজন মা, ওখানকারই বাসিন্দা, তিনি ছুটে আসলেন আমার বাবা শঙ্করানন্দ মহারাজের কাছে। তিনি বাবার দুটি পা ধরে কান্নায় ভেঙে পড়ে কাতর প্রার্থনা জানান যে তার বিবাহের অনেক বছর পরও তার কোনো সন্তান হচ্ছে না। আমার বাবা ওই মায়ের কান্না দেখে সেই মাকে বললেন, মা গো, তোমার সন্তান ঠিক হবে। মা গঙ্গার উপরে আস্থা রাখো, মা গঙ্গার কৃপায় তোমার ঠিক সন্তান হবে।
তুমি এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। হঠাৎ পরবর্তী সেই 1 বছরের মাথায় ত্রিবেণী কুম্ভমেলায় অর্থাৎ এই বছর সেই মা আমার বাবা শঙ্করানন্দ মহারাজের কাছে আবার আসেন। আরতির শেষে সবাই দেখে যে সেই মায়ের কোল আলো করে এক সুন্দর ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। যে দম্পতির বিবাহের অনেক বছর পর তাদের কোনো সন্তান হচ্ছিল না, তারাই আমার বাবা স্বামী শঙ্করানন্দ মহারাজের এক কথায় অলৌকিকভাবে এক সুন্দর কন্যা সন্তান লাভ করে। সেই সন্তানকে সেই দম্পতি বাবার কাছে নিয়ে আসেন। সেই শিশুকন্যাটির মা আমার বাবাকে বলেন যে এই মেয়ে বাড়িতে খুবই দুরন্ত ও চঞ্চল, কিন্তু আপনার কোলে উঠতে একদম শান্ত, ধীর আর স্থির হয়ে গেছে। আমার বাবা তখন উত্তর দেন, এ সবই মা গঙ্গার কৃপায়, আমি কিচ্ছু নই, আমি উপলক্ষ মাত্র। যাও মায়ের কাছে প্রার্থনা জানাও। শুধু এই ঘটনাটি নয়, আমার বাবা যাকে যা বলেছে সেটা অধিকাংশই অলৌকিকভাবে ফলে গেছিল। এক্ষেত্রে আমিও তার প্রত্যক্ষ সাক্ষী। এই ক্ষেত্রে বাবার সেই অলৌকিক বাকসিদ্ধির যে ক্ষমতা তা লক্ষ্য করা যায়। এবারের যে ঘটনাটি বলবো সেটাও কল্যাণী মাঝের চরের কুম্ভমেলার ঘটনা। ওখানকার একজন তুলসীর মালা কারিগরের খুব ইচ্ছা হয় যে তার তৈরি একটি মালা আমার বাবাকে দেওয়ার। আমার বাবার এক অলৌকিক আকর্ষণ ক্ষমতা ছিল, যে কাউকে তিনি তার প্রতি মুগ্ধ করতে পারতেন। আর আমার বাবাকে অলৌকিকভাবে মা গঙ্গা সেই বয়স্ক কারিগরের মাধ্যমে এই তুলসীর মালাটি যেন উপহার দিলেন। এই প্রসঙ্গে বলে রাখি, আমার বাবার গুরুদেব হচ্ছেন শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। এইবারে আমাদের বাড়িতে ঠাকুর গিরিধারীর কিছু অলৌকিক ঘটনার কথা শোনাবো। আমাদের বাড়ির গিরিধারী স্বেচ্ছায় আমাদের বাড়িতে এসেছেন ওনার একজন ভক্তকে মাধ্যম করে বৃন্দাবনের বাঁকে বিহারীজির মন্দিরের কাছ থেকে। আমাদের বাড়িতে নিত্য চলতে থাকে ওনার বিভিন্ন অলৌকিক লীলার ঘটনা। এই ঘটনাটি ছিল 2021 সালের মাঝামাঝি। মহামারী করোনা রোগে আমার বাবার মাসি আক্রান্ত হন। তার বাড়ির লোকেরা সেটা বুঝতে অনেক দেরি করে ফেলেছিলেন। যখনই বোঝা গেছিল তখনই নার্সিংহোমে ভর্তি করে দেওয়া হয় এবং আমাদের পরিবারের সবাই, যেমন আমার বাবা, কাকা, পিসি, পরিবারের সবাই তাকে পরপর দেখতে গিয়েছিল। অবশ্য আমাকে সেখানে যেতে দেওয়া হয়নি। আমার বাবার মাসি সেই করোনায় মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন। তখন আমার বাবা স্বামী শঙ্করানন্দ মহারাজ বাড়ির ঠাকুর গৃহদেবতা গিরিধারীর হাতে আমার মাসি ঠাকুমার একটি ছবি ধরিয়ে দেন। তারপরেই হঠাৎ করে নার্সিংহোম থেকে বিকেলের দিকে ফোন আসে যে আমার মাসি ঠাকুরমা আর ইহজগতে নেই। তখন সবাই শোকে একদম ভেঙে পড়ে। তখন শুরু হয় গিরিধারী ঠাকুরের আসল লীলা। আসলে আমার মাসি ঠাকুমা আমাদের বাড়ির গিরিধারীকে খুবই ভালোবাসতেন। তিনি যখনই আমাদের বাড়িতে আসতেন গিরিধারীর জন্য পছন্দের মতো মিষ্টি আনতে ভুলতেন না। গিরিধারী ঠাকুরের বাৎসরিক উৎসবে তিনি সবার আগে উপস্থিত থাকতেন। এদিক থেকে তাকে গিরিধারী ঠাকুরের খুব বড় ভক্ত বলা যেতে পারে। মাসি ঠাকুমার মৃত্যুর সময় সত্যিই একটা অলৌকিক ঘটনা ঘটে গেছিল। নার্সিং হোম থেকে মাসি ঠাকুমার মৃত্যুর সংবাদ আসার পর হঠাৎ তার ঠিক 45 মিনিট পর আবার তার মৃতদেহে প্রাণের সঞ্চার হয়। এটা গোপালের অলৌকিক লীলা। তখন গোপাল যেন তার ভক্তকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু ওনার বিধির বিধান অনুযায়ী তিনিও আর ধরে রাখতে পারলেন না। সকালের দিকেই খবর আসে যে আমার মাসি ঠাকুমা ইহলোক ত্যাগ করেছেন। গোপালের অলৌকিক লীলায় যে তার মৃতদেহে 45 মিনিট পর আবার প্রাণ ফিরে এসেছিল, সেটাই হলো আমাদের কাছে বাড়ির গিরিধারীর এক অসম্ভব অলৌকিক ঘটনা। আমাদের বাড়ির গিরিধারী আবার খুব অসাধারণ একজন ব্যক্তি। তার নতুন বস্ত্র পরার ইচ্ছা হলে তিনি ঠিক আমার মাকে দিয়ে সেটা তৈরি করিয়ে নেন এবং একটা বস্ত্র তিনি পরে নেওয়ার পর সেই বস্ত্রটি আর কখনোই স্পর্শ করেন না। এবং সবথেকে বড় ব্যাপার এই যে ওনার বাৎসরিক উৎসবে অর্থাৎ নন্দ উৎসবের দিন আমাদের আর্থিক অবস্থা একেবারেই স্থিতিশীল থাকে। সুষ্ঠুভাবে গোপালের উৎসব আমরা পালন করতে পারি। আমাদের বাড়ির এই গিরিধারী আবার আমার পিস্তুত দাদাভাইকে একবার খুব ভয় দেখিয়েছিলেন। ঘটনাটি হলো, বেশ কয়েক বছর আগে আমার পিস্তুত দাদা আমাদের বাড়িতে গোপালের রুমে বসে বিরিয়ানি খাচ্ছে। আমাদের বাড়িতে সব কিছুই শুদ্ধ সাত্ত্বিকভাবে রন্ধন করা হয় এবং শুদ্ধ সাত্ত্বিকভাবে আমরা বসবাস করি, কিন্তু আমার দুটো দাদা এর ব্যতিক্রম করে। আমি তাকে বারংবার বারণ করেছিলাম। সে আমার বারণে উত্তর দিয়েছিল সে যে বিরিয়ানিটা খাচ্ছে সেটা কিন্তু নিরামিষ। কিন্তু হঠাৎই সেই বিরিয়ানি থেকে এক খণ্ড মাংস বেরিয়ে যায় গিরিধারীর ঘরে।
আমি তাকে বারণ করেছিলাম। সে আমার কথা শুনে পরে রাত্রিবেলায় দাদার পাশে শুতে চলে যায়। হঠাৎই মাঝরাতে ঘুম থেকে উঠে দেখে যে ওই ঘরের দরজায় এক ভয়ঙ্কর সবুজ মুখ। প্রথমবার দেখে দাদা ভাবে যে সে স্বপ্ন দেখছে, পরে দেখল যে না, এটা বাস্তব। ভয় পেয়ে তার অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়। ঘেমে নে সে একেবারে একাকার হয়ে ওঠে। যেহেতু দাদা বিরিয়ানি খেয়েছে গিরিধারীর ঘরে, তাই গিরিধারী তাকে ভয় দেখান এবং তারপর সে এই বিষয়ে ক্ষমা চেয়েছিল এবং পরে চলে গিয়েছিল তার নিজের বাড়িতে। তারপর থেকে সেই দাদা আমাদের বাড়িতে প্রায় আসে না বললেই চলে, এবং আসলেও তা কখনো সখনো।